ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানার সন্দেহে আরও দুটি বাড়িতে অভিযান শুরু করেছে র্যাব। এর আগে দুটি বাড়িতে অভিযান চালিয়ে প্রান্ত ও সেলিম নামে দুজনকে আটক করা হয়। ভোর ৬টা থেকে বাড়ি দুটি ঘিরে রাখেন র্যাব ৬-এর সদস্যরা। খুলনা থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে পৌঁছানোর পর অভিযান শুরু হয়। সেখান থেকে দুটি সুইসাইড ভেস্ট উদ্ধার করা হয়। অভিযান শেষে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ওই এলাকায় আরো দুটি সন্দেহজনক জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছেন তারা। গত এক মাসে ঝিনাইদহে 5টি জঙ্গি আস্তানার খোঁজ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবশেষ গত 5ই মে মহেশপুর উপজেলায় এক বাড়িতে পুলিশের অভিযানে 90 জেএমবির 2 জঙ্গি নিহত হয়। আর সদর উপজেলার লেবুতলায় আরেক বাড়িতে পাওয়া যায় 8টি বোমা ও একটি 9mm পিস্তল। এছাড়াও 20 এপ্রিল সদর উপজেলার পোড়াহাটি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে আছেন সহকর্মী আব্দুর রহমান মিল্টন। জঙ্গি আস্তানায় অভিযানের সবশেষ জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। মিল্টন, নতুন করে আরো দুটি বাড়ির সন্ধান পেয়েছে যেটিকে জঙ্গি আস্তানা হিসেবে সন্দেহ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সবশেষ কি তথ্য রয়েছে? এসব বাড়িতে কতজন জঙ্গি থাকতে পারেন? বাড়ির মধ্যে কি ধরনের বিস্ফোরক থাকতে পারে? আপনার কাছে কি তথ্য রয়েছে? নাদিম মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমরা চুয়াডাঙ্গা যে গ্রামটিতে সকাল থেকে চালাচ্ছি সেখানে দাঁড়িয়ে আছি। তার একটু বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের বিস্ফোরক বা আরো অন্য কিছু অস্ত্রশস্ত্র থাকতে পারে। তো আমরা, আপনি জানেন যে কিছুক্ষণ আগে র্যাব ৬ ঝিনাইদহ কমান্ডার বক্তব্য রেখেছেন। তারপরে কিন্তু এডিশনাল ডিআইজি র্যাবের তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে 2 জন জঙ্গি এখান থেকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন তথ্যের মাধ্যমে কিন্তু তারা এখন 5টি স্পটের কথা বলা হচ্ছে। যেখানে এই গ্রামে, এই চুয়াডাঙ্গা গ্রামে কিন্তু মানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার পিছনেই একটি বন জঙ্গল ঘেরা, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। তারা বলছে যে এখান থেকে আরো বিস্ফোরক বা অন্য কিছু সরঞ্জাম উদ্ধার করা হতে পারে। এই অভিযান কতক্ষণ চলবে এরকম একটি প্রশ্নের উত্তরে অতিরিক্ত এডিশনাল ডিআইজি আমাদের বলছিলেন যে সন্ধ্যা নাগাদ হয়তো এই অভিযান শেষ হতে পারে। কিন্তু এখন পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি তাতে একের পর এক যে স্পটের কথা বলা আছে তাতে কিন্তু এই অভিযান কখন শেষ হবে সেটা হয়তো আরো পরবর্তীতে আমরা জানতে পারবো যে এখান থেকে আর কি উদ্ধার হয়েছে। এবং যে 2 জন জঙ্গিকে এখন ধরা পড়ছে তার আগে সেই জঙ্গির একজন ভাই তুহিন এর আগে কিন্তু আপনাদের মহেশপুরের একটি আস্তানা থেকে সে গুলিতে নিহত হয়। এবং এই গ্রামটিতে কিন্তু একের পর এক জঙ্গি আস্তানের খবর পাওয়া যাচ্ছে। আমরা দেখেছি, আমরা বিভিন্ন সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু আতঙ্ক উদ্বেগ প্রকাশ করেছে যে তারা কিন্তু প্রধানমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছে যে একের পর এক ঝিনাইদহের জঙ্গি আস্তানার করা হচ্ছে এবং এটা থেকে নিরসনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর আরো পদক্ষেপ এবং তারা দ্রুত এর সমাধান চায় এবং সাধারণ মানুষ কিন্তু তারা নিরাপত্তাহীনতার কথা বলছে। নাদিম মাহমুদ ছিল চুয়াডাঙ্গা থেকে আমাদের কাছে সর্বশেষ খবর। আব্দুর রহমান মিল্টন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশে বিদেশিদের চলাফেরায় এখনো ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিকেল হেনমিট্রি উইন্থার। দূতাবাসগুলোর ভ্রমণ নিষেধাজ্ঞা এখনো বহাল রেখেছে বলেও জানান তিনি। কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকে একথা বলেন তিনি। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা আছে কিনা সে প্রশ্নের উত্তর গণমাধ্যম কর্মীরাই দিতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি। রামপালে বিদ্যুৎ প্রকল্প নির্মাণের আগে বিশেষজ্ঞদের মতামত বিবেচনায় আনা উচিত বলেও মনে করেন মিকেল হেমনিটি উইন্থার। রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে 2 তরুণী ধর্ষণ মামলার আসামি রহমত আলী ও বিল্লালকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে দিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীতে র্যাব ও পুলিশের আলাদা 2টি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের দিকে তাদের কোর্টে নেওয়া হয়েছে। সেখানে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে আসামিদের 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে এক সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে নবাবপুরের ইব্রাহিম হোটেলে অভিযান চালিয়ে 2 তরুণী ধর্ষণ মামলার আসামি সাফাতের গাড়ি চালক বিল্লালকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে সে ঘটনার ভিডিও ধারণের কথা স্বীকার করেছে বলেও জানায় র্যাব। গত 28 মার্চ বনানীর রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এরই মধ্যে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি নাইম আশরাফকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।
বনানীর দুই তরুণী ধর্ষণের ঘটনায় আসামিদের সহযোগিতা করতে উদ্দেশ্যমূলকভাবে সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হোটেলে অভিযান চালিয়ে কিছু না পেলেও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের বিদেশি মদ উদ্ধারের বিষয়ে প্রশ্ন তুলেছেন তারা। সকালে বনানীর রেইনট্রি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান হোটেল রেইনট্রির মালিক প্রতিষ্ঠান আল হুমায়রা গ্রুপের মহাব্যবস্থাপক গোলাম মোস্তফা। হোটেল ব্যবস্থাপনায় কোথাও 30 দিনের অধিক সময় সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয় না। অর্থ হোটেলেও 30 দিন পর্যন্ত সিসিটিভি ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হয়। 30 দিন অতিক্রান্ত হওয়ার পর তা স্বয়ংক্রিয়ভাবে ওভাররাইট হয়ে পুরাতন ডাটা মুছে গিয়ে নতুন ডাটা সংরক্ষিত হয়। আশ্চর্য ব্যাপার হচ্ছে 13ই মে শনিবার যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা হোটেলের প্রতিটি রুম তল্লাশি চালিয়ে কোনো কিছুই উদ্ধার করতে পারেনি, তাহলে কিভাবে 14ই মে রবিবার সকালে শুল্ক বিভাগের অভিযান হোটেলের একটি কক্ষে 10 বোতল মদ পাওয়া গেল, সেটা আমাদেরও প্রশ্ন আপনাদের বিবেকের কাছে। মাদারীপুরে ধর্ষণের শিকার 5ম শ্রেণীর এক ছাত্রীকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেহে ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসক। ওই শিশুর ভগ্নিপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, তবে তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পদ্মাকান্দা গ্রামের 5ম শ্রেণীর শিক্ষার্থী 3 দিন আগে মাদারীপুর সদর উপজেলার উত্তর মহিষচরে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। রবিবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে নিয়ে বেড়াতে বের হয় দুলাভাই মিরাজ মাতুব্বর। বিভিন্ন স্থানে ঘুরে রাতে বাড়ি ফেরার পথে এলাকায় নির্জন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে মিরাজ। পরে বাড়িতে আসার পর পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় 3 সন্তানের জনক দুলাভাই মিরাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ওই শিক্ষার্থীর পরিবার ও এলাকাবাসী। যেতে আমার স্বামীও কার যাই হোক, আমার মার পেটে ভাই হলে আমি এটা বিচার চাবো। কলঙ্ক ছিল আমি দুনিয়া আমি রাখতে চাই না, সোজা কথা। কারণ এগুলোর বিচার যদি না হয় ভবিষ্যতে আরো করার সুযোগ পাবে যারা করে এককালে কঠিন বিচারও জানি হয়। এদিকে এই ঘটনায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছি এবং প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে এবং আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রোগীর অবস্থা একটু গুরুতর। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত মিরাজকে ধরতে মাঠে নেমেছে পুলিশ, তবে এখনো তাকে গ্রেপ্তার করা যায়নি। আমরা মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করতেছি, তারা অভিযোগ দিবে এবং আমরা যে আসামি যার দ্বারা ঘটনা ঘটেছে তাকে আমরা ধরার জন্য অলরেডি আমাদের টিম বের হয়ে গেছে এবং আমরা আইনগত ব্যবস্থা নেব। ডিবিসি নিউজ ডেস্ক। পর্দার আড়ালেই থেকে যাচ্ছে স্বর্ণ চোরাচালানের মূল হোতারা। গত 3 বছরে স্বর্ণ চোরাচালানের ঘটনায় 234টি মামলা হলেও বাহকদের বাইরে তেমন কাউকেই গ্রেপ্তার করা যায়নি। এমনকি আদালতে দেয়া অভিযোগপত্রেও আসছে না মূল হোতাদের নাম। ফলে থামছে না স্বর্ণ চোরাচালান। মনিরুল সোহাগের রিপোর্ট। 2015 সালের 3রা ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 37 কেজি 280 গ্রাম স্বর্ণ উদ্ধার হয় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান থেকে। প্রায় 6 মাস পর সেই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়, কারণ পুলিশ এতে জড়িত কাউকেই শনাক্ত করতে পারেনি। 2014 সালের 20 ফেব্রুয়ারি একই বিমানবন্দর থেকে সিভিল এভিয়েশনের 3 কর্মচারীকে 11 কেজি 300 গ্রাম স্বর্ণ সহ আটকের মামলায়ও পেছনের কারিগর কাউকেই বের করতে পারেনি পুলিশ। হিসাব বলছে গত 3 বছরে ঢাকা ও চট্টগ্রামের 2 বিমানবন্দর থেকে প্রায় 3000 কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও ঢাকা কাস্টমস, যার বাজার মূল্য 1100 কোটি টাকারও বেশি। এসব ঘটনায় এই সময় 234টি মামলায় 315 জন বাহককে আসামি করা হলেও কোনো মূল হোতাকে খুঁজে বের করা যায়নি। এমনকি আদালতে থানা পুলিশ যে 199টি মামলার অভিযোগপত্র দিয়েছে তাতেও আসেনি চোরাচালানের সঙ্গে জড়িত কোনো গডফাদারের নাম। যেটি ধরা পড়ছে সেটা কিন্তু তিনি ফেরত পাচ্ছেন না, সুতরাং ফিনান্সিয়াল শাস্তিটা কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ দিয়ে দিতে পারছেন। জেলের যে বিষয়টা সেটা কিন্তু আলাদা অথরিটি আছে, বিভিন্ন এজেন্সি আছে, বিভিন্ন ব্যক্তি জড়িত। এরই মধ্যে স্বর্ণ চোরাচালানের বেশ কয়েকটি মামলার তদন্তে নেমে ঢাকা ও চট্টগ্রামে বেশ কিছু চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ, কিন্তু থানা পুলিশের চার্জশিটে মূল হোতাদের নাম না পাওয়াকে তদন্তের দুর্বলতা হিসেবেই দেখছেন গোয়েন্দারা। থানার মামলাগুলো যে কাজটা হয় এইটা আর বেশি প্রথম কয়েকদিন এটার গতি থাকে, এক পর্যায়ে এটা যেভাবেই হোক এটা আস্তে 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 এটা চুপ হয়ে যায় এবং কোনো এক সময় ওই মামলার দায় সারা গোছের ভাবেই চার্জশিট দেওয়া হয়েছে।
শুল্ক গোয়েন্দারা বলছেন, অবৈধভাবে আসা এই স্বর্ণের বেশিরভাগই এসেছে নানা অপরাধমূলক কার্যক্রমকে কেন্দ্র করে। স্মাগলিং এর পারপাজে এটা ব্যবহার হয়। স্মাগলিং হয়ে স্বর্ণটা যেরকম আসছে, আবার স্মাগলিং এর যেসব পেমেন্টের মোড আছে সেখানেও কিন্তু এই স্বর্ণটা ব্যবহার হতে পারে। এর মাধ্যমে যে জঙ্গি অর্থায়ন, তারপর মাদকের অর্থায়ন, অস্ত্র ব্যবসা অর্থায়ন হয় কিনা হতে পারে, অসম্ভব তো কিছু না। শুধু তো ইয়ার দিয়ে আসে না, অন্যান্য পথেও তো আসতে পারে। তাই এসব ঝুঁকি এড়ানো আর চোরাচালান বন্ধে মূল হোতাদের গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনার দাবি সবারই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশ ভারত সম্পর্ক মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীর সিডার মিলনায়তনে প্রধানমন্ত্রীর ভারত সফর এবং দেশটির সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানান তিনি। এ সময় তিস্তা পানি বন্টন চুক্তির বিষয়ে দুদেশের সম্মতির কথা উল্লেখ করেন তিনি। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন, পিআরআই ও এবিসিসিআই এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বাংলাদেশ ভারত অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার। সাম্প্রতিক এ সফরে দুদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে তার সমাধানের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠাকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। কিন্তু পানি বন্টন করতে হবে, পানি ভাগাভাগি করতে হবে, সেই ব্যাপারে নীতিগত একটা ঐতিহাসিক সম্মতি ভারতীয় কর্তৃপক্ষ দিয়েছে। সেইখানে আমি মনে করি না যে এখানে তিস্তা নিয়ে কোনো বিতর্ক আছে, বিতর্ক নাই। বিষয়টা হচ্ছে এখন এটাকে আমার কাগজে কলমে নিয়ে যাওয়া এবং বাস্তবায়িত করা। আমরা পাকিস্তানের চোখ দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক না দেখে বাংলাদেশের চোখ দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার চোখ দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক দেখব এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক বাণিজ্য থেকে বিনিয়োগে নিয়ে যাব, অসহযোগিতা থেকে সহযোগিতায় নিয়ে যাব। জাতীয় পার্টিতে কর্মী এবং প্রার্থী উভয়েরই সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সকালে রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে দলের নবগঠিত ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের পরিচিতি সভায় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আগামী নির্বাচনের আগেই দলের শক্তিশালী কর্মী বাহিনী গঠন করতে হবে। যে মানুষ সংগঠন করতে পারবে, পরিবারের সৃষ্টি করতে পারবে, সেই রকম সংগঠন আমার দরকার। ঢাকা শহরে 18টা সিট, কয়টা প্রার্থী আছে আমার কাছে? 3-4টা। বাকি 12টা কি হবে, 16টা কি হবে? এরকম অনেক জায়গায় কথা বরাবর বলি, আমাদের প্রার্থী নাই, কর্মী নাই। নগর বিএনপির পর এবার রাজশাহী জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় আহত হয়েছে অন্তত 5 জন। বেলা 11:30টার দিকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্মেলন শুরুর পর কেন্দ্রীয় বিএনপির সদস্য ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদের সমর্থক ও জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নেতাকর্মীরা মঞ্চে জুতা ছোড়ে ও চেয়ার টেবিলে ভাঙচুর চালায়। পরে কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ কেন্দ্রীয়, জেলা ও নগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার নগর বিএনপির প্রতিনিধি সম্মেলনেও সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানীর পাশেই আশুলিয়া ভূমি অফিসে এখন ডিজিটাল সেবা চালু হয়েছে। ইমেইল বা অনলাইনেই পাওয়া যাবে ভূমি অফিসের সব সেবা। এতে ভূমি অফিসে কোনো ভোগান্তি বা দুর্ভোগ পোহাতে হবে না সুবিধাভোগীদের। আশুলিয়ার ভূমি অফিস পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে উন্নত প্রক্রিয়ায় নিয়ে আসা হয়েছে এখানকার সব কার্যক্রম। মিসকেস, নামজারি, নোটিশ, মামলা সহ যাবতীয় কাজ মেইল কিংবা মোবাইল মেসেজের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই সারতে পারবেন। মিসকেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা সফটওয়্যার চালু করেছে এবং যেটির মাধ্যমে আমরা এখন জনগণকে মোবাইলে মেসেজের মাধ্যমে আমরা জানাতে পারি তার শুনানির দিনটি কবে, এবং যদি কোনোদিন আমরা শুনানি না নিতে পারি তার জন্য সেটি আমরা তাকে মোবাইলের মাধ্যমে জানাতে পারি। এবং একই সাথে ওই মামলার যে আদেশটি সেটিও তিনি আমাদের ডাকযোগে পেয়ে যাচ্ছেন, এবং যদি তিনি ইচ্ছা পোষণ করেন ইমেইলে পেতে পারেন। জমি জমা সংক্রান্ত সব মামলা নিষ্পত্তিতে এই উদ্যোগ অনেক ভোগান্তি কমিয়ে এনেছে। সিস্টেমটা চালু করার পরে আমরা দ্রুতই এই মিসকেসগুলি নিষ্পত্তি করছি এবং বর্তমানে আমার দায়ের সহ এখন মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 160টি। প্রায় 300-350 মতো মামলা আমার নিষ্পত্তি হয়ে গেছে।
এই 6 মাসে। ভূমি অফিসের অন্যান্য কর্মীরা বলছেন আধুনিকায়নের কারণে তাদের কাজ সহজ হয়ে এসেছে। যে কোনো সময় একটা বাইর করতে গেলে তাড়াতাড়ি অতি সহজভাবে ডিজিটাল পদ্ধতি আসার পরে আমরা সহজভাবে এটা দিতে পারতেছি। সবার কাছে মোবাইল নাম্বারটা কালেকশন করে মানে আগের দিনে জানাই দিতে যে কালকে এই কোডটা হবে না। ভোগান্তি কমে আসায় সুবিধাভোগীরাও খুশি। SMS এর মাধ্যমে আমরা মামলার কার্যক্রম পরবর্তী কার্যক্রম সম্পর্কে সঠিকভাবে এখন তথ্য পাবো। ডিজিটাল আসনের আমাদের জনগণের সুবিধা হচ্ছে, আমাদের সুবিধা হচ্ছে। যত দিন যাবে বিস্তৃতি বাড়বে তখন সুবিধার এই সেবার মানটা আরো তাড়াতাড়ি আরো বাড়বে এবং খুব সুইফট হবে। ডিজিটাল পদ্ধতি চালুর পর মামলা নিষ্পত্তি এবং ভূমি অফিসের কাজে গতিশীলতার পাশাপাশি স্বচ্ছতাও এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। গ্রামীণ নারীদের তথ্য প্রযুক্তি জ্ঞান বাড়ানোর মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রায় 545 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত একনেক সভায় 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 2723 কোটি টাকা। এর মধ্যে সরকারি কোষাগার থেকে ব্যয় হবে 1929 কোটি টাকা। বৈঠকে সিলেটের গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট 150 থেকে 225 মেগাওয়াটে উন্নীতকরণ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় ধরা হবে 796 কোটি টাকা। এছাড়াও 165 কোটি টাকা ব্যয়ে উন্নত মানের ডাল, তেল ও মশলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, তথ্য আপা প্রকল্পের আওতায় 1 কোটি গ্রামীণ নারীকে তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হবে। মন্ত্রী আরও জানান, জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে পয়েন্টে 2 পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে 5.28%, যা অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে ছিল 5.32%। এই কোয়ার্টারে আমাদের মূল্যস্ফীতির পরিমাণ 5.28%, আর এর আগের কোয়ার্টার ছিল 5.32%, এর আগের কোয়ার্টারে 5.43%। 2723 কোটি 60 লক্ষ টাকা, এটা হচ্ছে আমাদের 8টি প্রকল্পের বাক্য হচ্ছে ব্যয়ের পরিমাণ। বিশেষ আয়োজন, বাজেটের আভাস। করদাতা নতুন কোম্পানির সংখ্যা না বাড়িয়ে বাজেটে কর্পোরেট করের হার কমানো ঠিক হবে না বলে মনে করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদরা। যদিও ব্যবসার খরচ কমানোর পাশাপাশি বিনিয়োগে উৎসাহ যোগাতে কোম্পানি করের হার কমিয়ে আনার দাবি দীর্ঘদিনের। রপ্তানিমুখী শিল্পে কর্পোরেট করের হার 10% নির্ধারণ চান ব্যবসায়ীরা। কোম্পানি পরিচালনার সব খরচ মিটিয়ে অর্জিত আয়ের উপর যে কর দিতে হয় তাই কোম্পানি কর বা কর্পোরেট কর। বিদায়ী অর্থ বছরে মোট রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা 2,31,052 কোটি টাকার মধ্যে কর্পোরেট কর আর ব্যক্তি আয়কর থেকেই আহরণের লক্ষ্য 71,968 কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার 35%। আসন্ন বাজেটে 4 লাখ কোটি টাকার বড় বাজেটের রাজস্বের যোগান দিতে কোম্পানিগুলোর উপর চাপ বাড়বে, এমন শঙ্কায় এবারের বিভিন্ন প্রাক বাজেট আলোচনায় সরব ছিলেন ব্যবসায়ীরা। চলতি কর হারে সিগারেট ও তামাক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কর দিতে হয় 45% হারে। শেয়ার বাজারের বাইরে মোবাইল ফোন কোম্পানির কর হার 45%, বাজারে তালিকাভুক্ত হলে 40%। তালিকার বাইরে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার 42.5%, তালিকাভুক্ত হলে 40%। এছাড়া তালিকার বাইরে সাধারণ কোম্পানিকে 35% এবং তালিকাভুক্ত কোম্পানিকে 25% হারে কর দিতে হয়। ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত করের এই হার বিনিয়োগে উৎসাহ যোগাচ্ছে না। কালো টাকা অনেক বেশি আছে আমাদের দেশে। কেন হয়? যেহেতু ট্যাক্সের মাত্রাটা বেশি। আপনি ট্যাক্সের রেট বাড়াবেন, ইনভেস্টমেন্ট হবে না। ইনভেস্টমেন্ট না হলে আপনাকে এমপ্লয়মেন্ট হবে না। আমরা 10% চাচ্ছি, এই জন্য যে যদি কেউ ইনভেস্টমেন্ট করতে পারে। এই অর্থনীতিবিদও স্বীকার করছেন, বাংলাদেশে কোম্পানি কর হার বেশি, তবে উন্নয়নের স্বার্থেই তা কমানোর পক্ষে নন তিনি। ব্যাটের রেটও কমাইলেন, ইনকাম ট্যাক্সের রেটও কমাইলেন, দুইটা একসাথে যাবে না। লার্জার নাম্বার অফ ট্যাক্স পেয়ার সংখ্যা আপনার বাড়িয়ে এটা কমাতে হবে, তা না হলে গভর্নমেন্টের যে এখনকার যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম উইল নট ম্যাচ। আর এনবিআর এর সাবেক চেয়ারম্যানের পরামর্শ, আসন্ন বাজেটে তামাক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর হার আরো বাড়ানো উচিত। বাড়ানো একটু কেন, অনেক বাড়ানো দরকার এবং এটার মনিটরিংটা বেশি জোরদার করা। তারা কিন্তু সঠিক হিসাব দিচ্ছে না, আবার অথবা পাওয়া যাচ্ছে না বা নেওয়া হচ্ছে না।
রাজস্ব আহরণ বাড়াতে এনবিআরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলেও মনে করেন তিনি। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। নানা জটিলতায় কুষ্টিয়ায় বোরো সংগ্রহ অভিযান অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী 2 মে থেকে ধান ও চাল সংগ্রহ অভিযানের কথা থাকলেও কুষ্টিয়ায় তা শুরু হয়নি। চালকল মালিক ও ব্যবসায়ীরা বলছেন, সরকার যে দর দিয়েছে তাতে এ মৌসুমে ধান ও চাল দেয়া সম্ভব হবে না। সরকারের খাদ্য সংগ্রহের বড় একটি অংশ যায় কুষ্টিয়া জেলা থেকে। চলতি বড় মৌসুমে জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 17,464 মেট্রিক টন। এর মধ্যে সদর উপজেলা থেকে কেনা হবে 13,301 মেট্রিক টন। খাদ্য অফিসের তালিকাভুক্ত 370 জন মিলার রয়েছে জেলায়। এদিকে সরকারি ঘোষণা অনুযায়ী 2 মে থেকে চাল ও ধান কেনা শুরু করার কথা থাকলেও এখন পর্যন্ত একজন মিল মালিকও চাল দেওয়ার জন্য সরকারের সাথে চুক্তিবদ্ধ হননি। 20 মের পর আর চুক্তিও করতে পারবেন না তারা। মিল মালিক ও চাষিরা বলছেন, এবছর বাজার থেকে সরকারের দামে ফারাক অনেক বেশি। ধানের থেকে চাল করতে গেলে 38-39 টাকা পড়ে বর্তমানে। সেই অবস্থায় কেজিতে 4-5 টাকা লস দিয়ে মিলাররা সম্ভবত চাল সরকারি গুদামে দিতে চাইবে না। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা চালটা সরবরাহ করতে পারছি না। ধানটা আমাদের এখনো, মোটা ধানটা কোন অঞ্চলে আসবে সেটা আমরা এখনো নির্ধারিত করতে পারি নাই। গত বছর এই সময় যেখানে 1 মণ ধান বিক্রি হয়েছিল 720 থেকে 780 টাকায়, এখন সেখানে বাড়ির ওপর ব্যাপারীরা 1 মণ ধানের দাম হাঁকাচ্ছেন 900 টাকা। এ অবস্থায় ধান সংগ্রহ নিয়েও রয়েছে নানা আশঙ্কা। আমরা দিতে যাই সরকারের মাধ্যমে, কিন্তু আমরা তো পাচ্ছি না। সরকার যে দাম দিচ্ছে বাইরে সেটা বাজার বেশি। কৃষকদের কিনে নিয়ে যায়, ধরেন দালালরা নিয়ে যায় বিক্রি করে। তবে জেলা খাদ্য কর্মকর্তা বলছেন, এখনই হতাশ হবার কোনো কারণ নেই। মাসখানেক পর সব স্বাভাবিক হয়ে যাবে। আশা করি আমরা নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ চাল সংগ্রহ করতে পারবো। 20 তারিখ পর্যন্ত আমাদের চুক্তির সময়সীমা আছে। এরপর থেকে আমাদের মোটামুটি চাল সংগ্রহ অভিযান সফলভাবে চলবে। এবছর সরকার চালের দাম কেজি প্রতি 34 টাকা আর ধানের দাম নির্ধারণ করেছে 24 টাকা। তবে খোলা বাজারে এসবের দাম এর থেকে অনেক বেশি। ডিবিসি নিউজ ডেস্ক। কিছু অসাধু ব্যবসায়ী ও মিল মালিক কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। দুপুরে ঠাকুরগাঁয়ে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ বিষয়ে মাঠ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী আবারও বলেন, দেশে খাদ্যের কোনো সংকট নেই। তিনি বলেন, এবার 1,91,00,000 মেট্রিক টন বোরো ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও দুর্যোগের কারণে প্রত্যাশিত ধান পাওয়া যাবে না। তবে এটি ধান চাল সংগ্রহে কোনো প্রভাব ফেলবে না। পরে মন্ত্রী ঠাকুরগাঁওয়ে 36টি মিলারের সাথে 2,500 মেট্রিক টন চালের চুক্তি করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল ইসলাম, রংপুর বিভাগের খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশি, জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান প্রমুখ। আখ সংকটে লোকসানে থাকা সরকারি চিনিকলগুলোর কাঁচামাল ঘাটতি পূরণের অবলম্বন হতে পারে সুগার বিট। চিনি উৎপাদনে আখের পাশাপাশি সুগার বিট ব্যবহারে দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এ খাতে লাভের দেখা মিলবে, এমনটাই আশা করছেন গবেষকরা। লাভ কম ও ফলনের সময় বেশি লাগায় আখ চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। এতে কাঁচামাল সংকটে বছরের বেশিরভাগ সময়ই উৎপাদন বন্ধ থাকে দেশের সরকারি চিনিকলগুলোর। উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় গত 16 বছরে এ খাতের লোকসান দাঁড়িয়েছে 3,179 কোটি টাকা। ঋণের বোঝাও বেড়েছে 4,000 কোটি টাকা। এ পরিস্থিতিতে বাংলাদেশের ভূপ্রাকৃতিক পরিবেশে সুগার বিটের সফল উৎপাদনে এ শিল্পে নতুন সম্ভাবনা দেখছেন কৃষি বিজ্ঞানীরা। একটা আখে আমরা 12 থেকে 14% রিকভারি অর্থাৎ চিনির পরিমাণ দিয়ে আমরা আখ মাঠে রিলিজ করি, অবমুক্ত করি। কিন্তু এই বিটের মধ্যে আমরা দেখেছি 4% অর্থাৎ টোটাল চিনির পরিমাণ আছে 14 থেকে 18 ভাগ। শীতপ্রধান দেশের ফসল হলেও সুগার বিটের ট্রপিক্যাল জাতের গড় ফলন হয়েছে হেক্টর প্রতি গড়ে 80 থেকে 120 টন। 1 হেক্টর জমি থেকে আমরা যদি হিসাব করি, সুগার কেন থেকে আমরা কতটুকু চিনি পাই? 3 থেকে 3.5 টন। আর এখানে সুগার বিট থেকে আমরা 7 টনের উপরে চিনি পেয়ে থাকি। বছরের নির্ধারিত সময়ে আখ মারাই শেষে সুগার বিট মারাই করতে পারবে চিনিকলগুলো।
যখন আমরা ব্রড স্কেলে চাষ করব এই কোষের পাল্প থেকে আমরা তখন উন্নত মানের বায়োগ্যাস তৈরি করব এবং সেটা আমাদের জাতীয় গ্রিডে যখন সাপ্লাই হবে তখন আমাদের যে ন্যাচারাল বায়োগ্যাস আছে সেই বায়োগ্যাস থেকে বায়োগ্যাসের উপর চাপ কমবে। চিনি তৈরিতে সুগার বিট ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। সরকার সুগার মিলগুলোকে উন্নয়নের জন্য ঠাকুরগাঁ চিনি কলে সুগার বিট থেকে চিনি উৎপাদনের জন্য একটি প্রকল্প অনুমোদন করেছেন এবং আমরা আশা করি এই প্রকল্পটি সফল হলে চিনি শিল্পের দৈন্যদশা অনেকটাই কমে যেতে পারে। দেশের বাৎসরিক 14 লাখ টন চিনির চাহিদার মাত্র 7% পূরণ করতে পারে রাষ্ট্রায়ত্ত 15টি চিনিকল। ডিবিসি নিউজ ডেস্ক। রসালো, সুস্বাদু ও সুন্দর গন্ধের কারণে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ার লিচুর খ্যাতি সারা দেশ জুড়ে। এবার লিচুর ফলন ভালো হওয়ায় ক্রেতা বিক্রেতা ও পাইকারদের পদচারণায় মুখর পাকুন্দিয়ার লিচু বাগানগুলো। এলাকার শত শত কৃষক লিচু চাষকেই আয়ের প্রধান উৎস হিসেবে বেছে নিয়েছে। মঙ্গলবাড়িয়া পাকুন্দা পৌর এলাকার একটি পরিচিত গ্রাম। বিশেষ করে লিচুর সুবাদেই গ্রামটি বেশি পরিচিতি পেয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু লিচু আর লিচু। গত কয়েক দশক ধরে এখানে লিচু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এখানকার লোকজনের আয়ের প্রধান উৎস লিচু। বর্তমানে এই গ্রামে কয়েক হাজার লিচু গাছ রয়েছে। গাছের নামই নামকরণ হয়েছে মঙ্গলবাড়িয়ার লিচু। মঙ্গলবাড়িয়ার লিচু এমন সুস্বাদু এবং মিষ্টি, সারা বাংলাদেশে নাম আছে। অন্যান্য ফসলের তুলনায় লেবার যে খরচটা হয় তার থেকে কম খরচে লিচুটা কিন্তু উৎপন্ন হইতেছে বেশি। প্রতি বছরই অন্তত 400-500-700 এমন প্রতি বছরই পাচ্ছে। কৃষি বিভাগ থেকে আমাদের প্রতি কিছু নজর দিত এবং আশা দেখতো, তাহলে আমরা অনেকই লাভবান হইতাম। মঙ্গলবাড়িয়ার লিচু আকারে যেমন বেশ বড় হয়, রঙে এবং স্বাদে ও গন্ধেও হয় ব্যতিক্রমী গুণের অধিকারী, যে কারণে মঙ্গলবাড়িয়ার লিচুর রয়েছে বাড়তি কদর ও চাহিদা। তবে অতিরিক্ত চাহিদার কারণে স্থানীয় বাজারে এই লিচু পাওয়া যায় না। প্রত্যেকবারই আমি এখান থেকে লিচু নেই। এই অন্য লিচুর তুলনায় এখানে লিচু সুস্বাদু। লিচুটির স্বাদ বেশি, সে বললে অনেক জায়গায় আমরা সাপ্লাই দিতে পারি। কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আশা, মঙ্গলবাড়ি গ্রামের 7,000 লিচু গাছ থেকে এবার 7.5 থেকে 8 কোটি টাকা আয় করবে কৃষকরা। গাছের পরিচর্যা এবং তাদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধান রয়েছে। এবছর লিচুর ফলন অনেক ভালো, কৃষকেরা খুশি। মঙ্গলবাড়িয়া গ্রামের বেশিরভাগ কৃষকেরই রয়েছে সর্বনিম্ন 15-20টি থেকে সর্বোচ্চ শতাধিক গাছ। লিচু বাগানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন এলাকার দরিদ্র লোকজন। ডিবিসি নিউজ ডেস্ক। গতরাতে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীতে ঘর ও গাছ চাপায় এবং নৌকাডুবিতে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসল ও বাড়িঘরের। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ। সোমবার রাতভর দেশের বিভিন্ন স্থানে বয়ে যায় কালবৈশাখী। বৃষ্টি আর ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় বাড়িঘর ও ফসলি জমি। ঝড়ে বগুড়া পৌর এলাকার চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় একটি বিলবোর্ড ভেঙে মুদি দোকানের উপর পড়লে ঘটনাস্থলেই মারা যান দোকানদার আব্দুস সাত্তার। এছাড়া শিলাবৃষ্টিতে জেলার 12টি উপজেলার বোরো ধান ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যখন ঝড়টা ওঠে আমি ঘরের ভেতর ছিলাম, আমি বলতে পারি না যে ভাঙে পড়বে। ঝড়ের সময় এটা ওই সাইনবোর্ডটা পড়ে যাওয়াতে ওনার গায়ের উপর দিয়ে ওই পাইপটা পড়েছিল। তারপরে গাড়ি নিয়ে এসে ওটা পাইপ সরাইয়া তারপরে লাশ বের করছে। ঝড়ে গাছ চাপা পড়ে শরীয়তপুরের নড়িয়ায় বেগম আক্তার নামে এক নারী ও ভেদরগঞ্জে সোহাগ নামে এক শিশু মারা গেছে। বিধ্বস্ত হয়েছে 15টি গ্রামের অন্তত 300 কাঁচা ঘরবাড়ি। খোলা আকাশের নিচে দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। আমার 800 বাচ্চা ছিল, মুরগির বাচ্চা, বর্তমানে হরদের এক বাচ্চা আছে। 5টা ঘর গেছে, একটা খামার, একটা মসজিদ আর 3টা গেছে। সরকারিভাবে আমরা এটা তালিকা তৈরি করছি এবং তাদের বাসস্থান নির্মাণের জন্য যাবতীয় সহযোগিতা করার সবকিছু আমরা করব। মাগুরার শ্রীপুর সদর ও শালিখায় ঝড়ে অসংখ্য গাছ উপড়ে গেছে। ঘর চাপায় আমনসার গ্রামে মারা গেছে সাজেদা খাতুন নামে এক বৃদ্ধা। এছাড়া লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে 4টি মাছ ধরার নৌকা ডুবে যায়। পরে নদী থেকে 2 জেলের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এখনো নিখোঁজ রয়েছে একজন। ঠাকুরগাঁয়ে ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। ময়মনসিংহেও ঝড়ে গাছপালা, কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। রাত থেকেই জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তানিয়া নাসরিন, ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ও বাংলাদেশ কারাগার অধিদপ্তর যৌথভাবে 4র্থ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের
সংশোধনাগার ব্যবস্থাপকদের নিয়ে আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে। সকালে রাজধানীর একটি হোটেলে 3 দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারাগারের নিরাপত্তা এবং মানবিক চাহিদার ভারসাম্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ সহ 14টি দেশের 28 জন সিনিয়র সংশোধনাগার ব্যবস্থাপক অংশ নিয়েছেন। এ সময় তারা বিভিন্ন কেস স্টাডির অভিজ্ঞতা বিনিময় করেন। বাংলাদেশে এবারই প্রথম কারা অধিদপ্তর ও আইসিআরসির সঙ্গে যৌথভাবে কারা সম্পর্কিত এ ধরনের সম্মেলনের আয়োজন করেছে। এ সময় কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন উপস্থিত ছিলেন। পর্যটন খাতের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশের প্রতি বিদেশি পর্যটকদের আকর্ষণ আরো বাড়বে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। চট্টগ্রামে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার 29তম যৌথ সম্মেলনে একথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, গুলশান হামলার পর বিদেশি পর্যটকদের বাংলাদেশের প্রতি যে অনাগ্রহ তৈরি হয়েছে এই সম্মেলনের মধ্যে দিয়ে তা কেটে যাবে। সম্মেলনে 30টি দেশের 65 জন বিদেশি ডেলিগেট সহ প্রায় 3 শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। বিদেশি ডেলিগেটদের মাঝে মন্ত্রী ও সচিব সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। গেল সোমবার শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলন শেষ হবে আগামীকাল। ভোগান্তির খবর। চট্টগ্রামে একাডেমিক স্বীকৃতি বাতিল হওয়া 6টি স্কুলের 8,000 শিক্ষার্থী পড়েছেন বিপাকে। ভর্তি নীতিমালা অমান্য করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে 6 শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা স্থগিতের জন্য স্কুল কর্তৃপক্ষ উচ্চ আদালতের শরণাপন্ন হলেও উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে অভিভাবকদের। জেলা প্রশাসনের অভিযানে চট্টগ্রামে 45টি স্কুলের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ উঠে। এর মধ্যে 34টি স্কুলে নেওয়া অতিরিক্ত ফি ফেরত দিতে রাজি হলেও 11টি স্কুলের কর্তৃপক্ষ রাজি হয়নি। তাই শিক্ষা মন্ত্রণালয় 6টি স্কুলের একাডেমিক স্বীকৃতি বাতিল ও 5টি স্কুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। একাডেমিক স্বীকৃতি বাতিল হওয়া স্কুল কর্তৃপক্ষের একগুঁয়েমির কারণে ছেলে মেয়েদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ অভিভাবকদের। হয়তো ওনারা বছরের শেষে গিয়ে বলতে পারতাম ওনাদেরকে, আপনারা যদি এটা না করেন উইদিন 2 মান্থস উইদিন ফিউ মান্থসের মধ্যে না করলে, অ্যাডজাস্ট না করলে বা রিফান্ড না করলে সেটা আমরা স্কুল বন্ধ করে দেবো। শিক্ষা মন্ত্রণালয় নোটিশ দিয়েছে, তারপরে ওরা তো এটা মন্ত্রণালয়ের কথাটা মূল্যায়ন করে নাই। আমি মনে করি এই জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে দায়ী। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় স্কুল কর্তৃপক্ষের কেউ। আর ভোক্তা অধিকার আন্দোলনের নেতারা মনে করেন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নৈরাজ্য কিছুটা হলেও কমবে। কর্তৃপক্ষগুলো যা ইচ্ছা তাই ফি নিত, কিন্তু এখন সেটা আর নিবে না আশা করি। আমরা চাই না স্কুলগুলোর বদনাম হোক, আমরা চাই স্কুলগুলোর শিক্ষা পরিবেশ বজায় রেখে ছাত্রদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করুক। বাতিল হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বিষয়ে বিকল্প চিন্তা ছিল বোর্ডের, কিন্তু স্কুল কর্তৃপক্ষ উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ায় আইনি প্রক্রিয়ায় সবকিছু সম্পন্ন হবে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। 11টির মধ্যে 6টিকে স্বীকৃতি বাতিল করা হয়েছে। প্রথম স্টে অর্ডার ছিল এই মাসের 7 তারিখ পর্যন্ত, এখন দ্বিতীয় স্টে অর্ডারে সেটা 6 মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আমরাও আইনগতভাবে ফেস করব। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ত্রিদেশীয় সিরিজে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় টাইগারদের। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে এই মাঠে নামবে মাশরাফিরা। ডাবলিনের ক্লাউন টার্ফে বিকেল 4:45 শুরু হবে ম্যাচ। গতকাল বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারলেও জিমে ঠিকই ঘাম ঝরিয়েছেন সাকিবরা। আয়ারল্যান্ডের আবহাওয়ার পূর্বাভাস বলছে কাল ম্যাচের সময়ও আছে বৃষ্টির শঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে এ পর্যন্ত 28 ম্যাচ খেলেছে বাংলাদেশের মধ্যে 8টিতে টাইগাররা এবং 20টিতে জিতেছে নিউজিল্যান্ড। গেল বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে খেলা 3 ওয়ানডের একটাতেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে আইপিএল খেলার কারণে নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দল যায়নি আয়ারল্যান্ডে, সেই সুযোগ কাজে লাগাতে চাইবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিষিদ্ধ থাকা টাইগারদের নিয়মিত অধিনায়ক মাশরাফি ফিরবেন এই ম্যাচে।